আমি খুব ছোট্টবেলা থেকে চঞ্চল ছিলাম, ভীষণ চঞ্চল। বাসায় সবাই আমাকে নিয়ে সব সময় অস্থির হয়ে থাকতো, দুষ্টামি করতাম সারাক্ষণ। তারপরেও ছোট ছিলাম, বাসার সবার ছোট, সবার আদরের ছিলাম। ভীষণ ভালোবাসার মানুষ ছিলাম আমি আমার ভাইয়ের। ভীষণ খুনসুটির মধ্যে থাকতাম সব সময়ের জন্য। আমাকে ও কিভাবে, আমি চুপচাপ থাকলেও ও কিভাবে আমাকে ডিস্টার্ব করবে, ইচ্ছাকৃত লাগাই দিত একটা মাথার মধ্যে। তারপরে বলে না আমি করি নাই। এইরকম করতে করতেই বড় হলাম। হঠাৎ আমাদের এলাকায় একটা নতুন ছেলের আগমন। একসাথে পরিচয় হলো যে আমাদের এলাকায় ওনার বোনের বিয়ে হয়েছে, উনি ওই বাসায় থেকে পড়াশোনা করবে। আমরা একসাথে খেলতে শুরু করলাম। খেলতে খেলতে এক সময় উনি আমার জাস্ট কি বলবো, বন্ধুর মতো হয়ে গেল। উনি কিন্তু হাফেজ ছিলেন। আম্মু একদিন হঠাৎ ওনাকে ডাকতে বলল যে ওনাকে একটু ছেলেটাকে একটু ডাকতো, ওকে ডেকে একটু বলতো যে ও তো হাফেজ, আমার একটু পড়াটা শুদ্ধ করে দিবে কিনা। ডাকলাম, উনি আসলো। আসার পর আম্মাকে বলল যে হ্যাঁ হ্যাঁ আমি পারবো। দেখলাম ভীষণ আগ্রহ তার আমাদের বাসায় আসার। আস্তে আস্তে এক সময় ওনার সাথে ফ্যামিলিগত সম্পর্কটা এত বেশি সুন্দর হয়ে গেল যে উনি প্রত্যেক দিন আসেন। আমারও ভালো লাগে ওনার সাথে গল্প করতে। এক সময় এইরকম গল্প করতে খেলাধুলার মাঝে আমরা বড় হতে লাগলাম। আমার প্রত্যেকটা খারাপ, প্রত্যেকটা ভালো, ওনার প্রত্যেকটা জিনিস চোখে পড়ে এবং উনি বুঝাই দেন এটা খারাপ, এটা করো না, এটা ঠিক না, এই পথে যাওয়া ঠিক না। মানে ওনার সাথে কিন্তু তখনও ঠিক সম্পর্কে জড়িয়ে যায়নি, তবে ওনার প্রত্যেকটা কথাই ভালো লাগতো, ওনার প্রত্যেকটা কথা মেনে নিতে ভালো লাগতো। তারপরে আমি টেবিল টেনিসটা খেলতাম, খুব ভালো খেলতাম এক সময়। টেবিল টেনিস খেলতে খেলতে এক সময় উনি আমার পোশাকটা পছন্দ করতেন না মোটেও। ঠিক এইরকমভাবেই একসাথে থাকতে থাকতে উনি যখন বললেন যে না তুমি এই খেলাধুলো ছেড়ে দাও, আমি ছেড়ে দিলাম। বাবা মা ভাই বোন সবার দিকে তাকালে মনে হতো ওই মানুষটাকে ছেড়ে চলে আসি, কিন্তু ওই মানুষটা যখন এসে সামনে দাঁড়াতো তখন পৃথিবীর সব কিছু অন্ধকার লাগতো, মনে হতো ওইটাই আমার আলো। একদিন বাসায় জানার পরে আমার বোন জেনে গেল, বড় বোন জেনে গেল। জানার পরে আম্মু রুটি বেলছিল, রুটি বেলুন পিঠা দিয়ে খুব পিটাইলো। কেন তোমার কাছ থেকে এই ধরনের আমরা আশা করব? তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, অনেক অনেক স্বপ্ন, তুমি আমাদের ছোট, তুমি আমাদের আদরের। তারপরে অনেক বুঝালো আপু। সে বুঝানোর পর আস্তে আস্তে আমি মানুষটাকে ভুলে যাওয়ার চেষ্টা করলাম। ঠিক ওই মুহূর্তে আমার একটা বিশাল অ্যাক্সিডেন্ট হলো, যে অ্যাক্সিডেন্টটাতে আমার পুরা মুখের সব কিছু চেঞ্জ হয়ে গেছিল। সামনের দাঁত ভেঙে গেছিল, একটা দাঁত উঠে চলে গেছিল, একটা ঠোঁটের ভেতর দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে গেছিল, পায়ের মধ্যে রড ঢুকে গেছিল। তো ম্যাসিভ অ্যাক্সিডেন্ট। এটা কি রাস্তায়? আমি যখন যাচ্ছি হসপিটালে, কিভাবে উনার সাথে আমার দেখা, ওই অবস্থাতেই উনি নিজেকে সামলাতে না পেরে ভাই বোন বাবা মা কোনো কিছু উনি দেখেন নাই, উপেক্ষা করে চলে আসছেন সবার সামনে। আমি চমকায় গেছি, এটা কি করছে? ভাইয়াকেও সে ভয় পাচ্ছে না, বাবা মা কাউকে সে ভয় পাচ্ছে না, সে সবার সামনে চলে এসে দাঁড়ানো। সে রীতিমতো কাঁদছে, কোনো শব্দ না করে সে কেঁদেই যাচ্ছে একভাবে। আমি সেটা দেখে আমিও নিজেকে কন্ট্রোল করতে পারিনি। সেই দিন সত্যি ভেবেছিলাম আমি হয়তো তার সাথে আর কোনো সম্পর্ক রাখবো না, কিন্তু ওনার সেই চেহারাটা আমাকে আবার ওনার কাছে ফিরায় নিয়ে গেল। আমাদের সম্পর্কটা আরো গভীর হয়ে গেল। এক সময় বাবা রিটায়ার্ড করলেন। রিটায়ার্ড করার পরে বাসায় সবার একই কথা, মেয়েটার এবার বিয়ে দিতে হবে, ইন্টারমিডিয়েট পড়তেছে, পাশ করে গেছে, বা এইরকম যখন দেখলো যে তার সাথে আমার সম্পর্ক এত গভীর হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই কেন জানি জিনিসটা আর মেনে নিতে পারলো না। আমার বিয়ের জন্য উতলা হয়ে উঠলো সবাই। ঠিক এমন সময় আমি বললাম যে আমার বাবা মাকে না বললে আমি চলে যাব না, আমি কখনোই পালিয়ে গিয়ে বিয়ে করব না, এটা ছিল আমার প্রতিজ্ঞা। তুমি নিয়ে আসো বাসায় প্রস্তাব। তারপরে এক সময় উনি বাসায় প্রস্তাব পাঠালেন, কিন্তু আসলে এটা বাবা মার ক্ষেত্রে অবশ্যই মেনে নেওয়াটা ফ্যামিলির পক্ষে সম্ভব না। কখনো একটা বেকার ছেলের হাতে মেয়েকে তুলে দেবে না, এটাই স্বাভাবিক। বাসায় প্রস্তাব আনার পরে আর আমাকে বলল যে এখন তুমি কি করবা, এখন তো তোমার বিয়ে দিয়ে দিবে।
আমি আর আসলে নিজেকে সেই সময় সামলাতে না পেরে তারপরে এক সময় আমি সত্যি সত্যিই চলে গেলাম, একাই চলে গেলাম বের হয়ে। আমি কোথায় যাব আমি নিজেও জানি না। আমি ঠিক বের হয়ে গেছি, এমন সময় উনি রাস্তাতে আমাকে দেখছেন। তুমি কোথায় যাচ্ছ? আম্মাকে বলতেছে যে ওর মাথা খারাপ হয়ে গেছে, ওকে বাসায় নিয়ে যান। আমি কারো কথা না শুনে আমি উনার সাথেও যাই নাই, আমি একা চলে যাচ্ছি। ঠিক এমন সময় আমার মাথায় আসলো ওর একটা দুঃসম্পর্কের বোন ছিল। আমি ঠিক ওনার বাসায় চলে গেলাম। কেন গেলাম? আগে থেকে কোনো প্রিপারেশনও আমার ছিল না যে আমি ওখানে চলে যাব। প্রত্যেকটা মুহূর্তে বাবা মা ভাই বোনের সেই ভালোবাসাটা আমার চোখের সামনে ভাসছে। আমার কি করা উচিত? জীবনের কাছে যাওয়া, না বাবা মার কাছে ফিরে আসা? আমি ওর সেই বোনের বাসাতেই থাকলাম, অনেকক্ষণ থাকলাম। 1টা বেজে গেল। আমি বাসা থেকে বের হয়েছি তখন সকাল 10টা বাজে। জীবন আসলো না। আমি ভয় পেয়ে গেলাম যে মানুষটা কি সত্যিই আমাকে ভালোবাসেনি কখনো। চিন্তা করলাম এবার চলে যাব। কোথায় যাব আমি জানি না। ঠিক এমন সময় জীবন এসে হাজির হলো। তুমি যাচ্ছ কোথায়? উনি এমনভাবে আমাকে আলিঙ্গন করছে, আমি মনে হচ্ছে পৃথিবীর স্বর্গ খুঁজে পেলাম ঠিক ওই মুহূর্তটাতে। মানুষটার সাথে সত্যি সত্যি আমি চলে গেলাম আমার জীবনের এক খালার বাসায়। খালা, খালু, আরও 2টা খালা ওইখানে ছিল, মামারা, ওনারা মেনে নিলেন। বিয়ের সময়টা এমন একটা পরিস্থিতি আসলো, ভীষণ ভেঙে পড়লাম দুজনেই। কাজটা ঠিক করছি, যেমন জীবন কাঁদছে তার বাবা মার জন্য, ঠিক তেমনভাবে আমি কাঁদছি আমার বাবা মা ভাই বোনের জন্য। ভীষণ খারাপ লাগছে, ভীষণ। ঠিক এমন সময় জীবনের ছোট খালা আসলেন। উনি এসে আমাকে বলল, এটা তোমাদের আবেগ, এই ভালোবাসা বেশি দিন থাকবে না, তোমার জীবন কিচ্ছু করে না। আজ তোমার ভালো লাগছে, 2 দিন তোমাকে ভালোভাবে নিয়ে ঘুরবে, 3 দিনের দিন তোমার কোনো আবদার সে পূরণ করবে না, তুমি ভালো থাকবা না। চলো আমি তোমাকে তোমার বাবা মার কাছে নিয়ে যাই। কেন যেন ওই মুহূর্তে আমার মনে হলো না জীবনই আমার সব। আমি বলে ফেললাম এইভাবে, কোনো দ্বিধা, কেন জানি বাবা মার জন্য খারাপ লাগছে, কিন্তু কেন জানি মুখ দিয়ে বের হয়ে গেল, না আমার জীবনই সব আমার কাছে। খালা এক কথায় বললে, এই বিয়ে আমি নিজে হাতে দিব। হঠাৎ উনি আমাকে রেখে আসতে চাইলো, কিন্তু উনিও চেঞ্জ হয়ে গেলেন। উনি আমার কথা শুনে বলছে, না কখনোই সম্ভব না, এই বিয়ে হবে, আমি দিব এই বিয়ে। ওকে, বিয়েটা শেষ পর্যন্ত হয়ে গেল। পরের দিন সবার ভয়, আমার বয়স হয়নি। আমি জানতো সবাই জানতো আমি ম্যাচিউর না, আরো 5 মাস আছে। পাছে আবার অপহরণ মামলায় না পড়ে সবাই। ঠিক। সব থেকে মজা লাগছিল, জীবনের সব ফ্রেন্ডগুলো আমাকে হাতে পায়ে ধরছে। ভাবি, আপনি যদি চেঞ্জ হয়ে যান, ফাঁসায়েন না, আপনি যদি চেঞ্জ হয়ে যান, আমরা কিন্তু সোহেলের, ওনার নাম ছিল সোহেল, সোহেলের 14 বছর জেল, আমাদের 7 বছর জেল। কোর্টে গেলাম, সবাই আমাকে ভয় দেখাচ্ছে যে কোর্টে আসছো এভিডেভিট করে। একদিকে বিয়ের আনন্দ, আবার পাছে 7 বছরের জেল না হয়, ওই ভয়ও আছে। সেই ভয়ও আছে, ফ্যামিলি থেকেও সবার ভয় যে আমরা জানি বিপদে না পড়ি। এমন সময় সবাই আমাকে ভয় দেখাচ্ছে, প্রত্যেকটা উকিল বলছে এই জজ কিন্তু ভীষণ রাগী। আমি জীবনে কখনো কোর্টে যাইনি। উঠলাম কাঠগড়ায়, ঠিক এমন সময় জজ সাহেব আসলেন। খুব মজা পাচ্ছিলাম, ওনার দিকে তাকাই কেন জানি আমার হাসি বের হয়ে গেল। সবাই বলতেছে কড়া, ওকে, কেন জানি আমার হাসি বের হয়ে গেল। উনিও দেখলাম যে ফিক করে হাসি দিল, সবাই চমকায় গেল, এইরকম একটা কড়া মানুষ এই মেয়েটার দিকে তাকাই এরকম হাসি দিল কেন। উনি কিন্তু বসে নাই, ঠিক ওই সময় আমার দিকে একভাবে তাকায় আছে। আমাকে বলতেছে যে কি ব্যাপার, এত অল্প বয়সে এইরকম একটা ছেলের হাত ধরে কেন চলে আসছেন? তা আমি বললাম জানি না, ভালো লাগছে। আপনি কি নিজে স্বইচ্ছায় আসছেন? উনি কিন্তু আমাকে আপনি বলছে। ওনাকে বললাম হ্যাঁ আমি নিজে ইচ্ছায় চলে আসছি। এটাতে উনি আমাকে জোর করে নিয়ে আসে নাই। উনি আর কোনো কথা না জিজ্ঞাসা করে বলল, বাবা তোমাদেরকে আমার কেন জানি খুব পছন্দ হয়েছে। আমি আর কোনো কথা জিজ্ঞাসা করবো না, উনি সাইন করে দিলেন। আমরা আনন্দে বের হয়ে এসে বাইরে সবাই কি বলবো, উকিলগুলো দেখে লাফালাফি করতেছে আর বলতেছে যে জীবনের প্রথম দেখলাম যে এইভাবে উনি মেনে নিলেন। হ্যাঁ, এত সুন্দরভাবে যে একটা সমাধান হয়ে যাবে আমরা চিন্তা করিনি। এই সময় আমরা চলে আসছি, এমন সময় ফোন আসলো, জীবনের বাবা মা আসছে।
এইটা শুনে আমরা ভয় পেয়ে গেলাম। এখন আমরা কি করব? আমাদের তো কান্না আসছে না, খুব মজা পাচ্ছি, ওর ফ্রেন্ডরা আছে, মানে এই কান্না তো হওয়া উচিত, কান্না তো করতে হবে। এই সময় কিভাবে কান্না করব? ঠিক এমন সময় আপনার হচ্ছে ড্রাইভার বলে উঠছে যে ঠিক আছে, আপনাদেরকে তো কাঁদতে হবে, আমার কাছে গ্লিসারিন আছে, আপনারা একটু গ্লিসারিন দিয়ে রুমে ঢুকবেন। ঠিক এইরকম পরিস্থিতিতে গল্প করতে করতে, খুব মজা করতে করতে বাসার সামনে এসে নামলাম। দুজনকে বলতেছি এই কান্নার অভিনয় করো। আমাকে বলে আব্বা আম্মার সামনে এমন ভাবে কান্নার অভিনয় করবা যেন ওনারা মেনে নেয়। ভিতরে ঢুকতে না ঢুকতেই সত্যি সত্যি এটা আসলে কি বলবো, কান্না কোথা থেকে জানি চলে আসে। বাঙালি মেয়েদের সহজাত প্রবৃত্তি, কান্না বিয়ের সাথে অটোমেটিক জড়িত। যখন বাবা মার সামনে আসলাম তখন কান্না চলে আসলো। আমাকে দেখে আমার শ্বশুর জড়াই ধরে বলে আজকে থেকে আমার আর একটা মেয়ে না, আমার দুইটা মেয়ে। আমি তো আরো কেঁদে ফেলেছি ওনাকে জড়াই ধরে। তারপরে হচ্ছে আমাদের মানে সংসার শুরু হলো। ওই খুব ছোট সংসার আমাদের। উনিও তখন পড়াশোনা করেন, আমিও পড়াশোনা করি, কিন্তু ফ্যামিলি থেকে আমাকে কেন জানি এত সুন্দরভাবে মেনে নিল, খুব ভালো লাগতে লাগলো। বাবা মার কথা মনে হয়, খারাপ লাগে, বাট ওদের ভালোবাসাটা কেন জানি সব কিছু ভুলাই দিল। এর মধ্যে হঠাৎ করে ভাইয়া 2 মাস 25 দিন পর, বিয়ের 2 মাস 25 দিন পর হঠাৎ না আমার পেটে ব্যথা, ভীষণ পেটে ব্যথা দুপুরবেলায়। সাথে সাথে গ্রামের মানুষ ওই যে কি বলে না, আলগা বলে কি সব, সেইটা মনে করে আমার শাশুড়ি পানি পড়া দিলেন। শ্বশুর বলল না গ্যাসের সমস্যা, উনি গ্যাসের ট্যাবলেট দিলেন, কোনোভাবেই সেই ব্যথা কমে না। তারপরে জীবন আর কোনো কথা না শুনে আমাকে হসপিটালে নিয়ে চলে আসলেন। উনি হসপিটালে নিয়ে আসলেন, ওইখানে দেখার পর বললো না আমরা হাত দিব না, আমাদের কাছে মনে হচ্ছে কোনো খারাপ কিছু, আপনি রাজশাহীতে নিয়ে চলে যান। আমাকে রাজশাহীতে নিয়ে চলে আসা হলো। এর মধ্যে আমাকে বলা হলো রাত 8টার সময় আমার অপারেশন হবে। অপারেশনে ঢুকানো হলো যে তখন অ্যাপেন্ডিক্স বলে অপারেশন থিয়েটারে ঢোকানো হলো। তখন আসলে এইভাবে বুঝতে পারা যায়নি আলট্রাসোনোগ্রামে যে আমার হচ্ছে ওভারিতে সিস্ট ছিল, সেইটা বাস্ট হয়ে গেছে। জি, আমার 2টা অপারেশন হয়। প্রথমে আমার হচ্ছে অ্যাপেন্ডিক্স কাটা হয়, পরে ওনারা এইরকম পরিস্থিতিতে ব্লাস্ট ছিল, মানে ওই যে ওয়াশ করার যে ব্যাপারটা, আর আপনার হচ্ছে অ্যাপেন্ডিক্সটাও ওইরকম মানে বাস্ট হওয়ার পরিস্থিতিতে, আর ওভারিতে আমার সিস্টটা বাস্ট হয়ে গেছিল। পরে একটা ওভারি আমার কেটে ফেলা হয়, তখন বিয়ের 2 মাস 25 দিন। এমন সময় ওভারিটা কেটে ফেলা হয়। একটা ওভারি, মেয়েদের 2টা ওভারি থাকে। আমাকে বের করা হলো, এইভাবে বলাও হলো যে খুব রিস্ক থাকে এইভাবে হচ্ছে করার জন্য। বাঁচানো খুব কঠিন হয়ে যেত আর 10-15 মিনিট হইলে। সুস্থ হলাম, চলে আসলাম বাসায় আসার পর গ্রাম বুঝতেই পারছেন, এক একজন এক এক রকম কথা বলে, কিন্তু ফ্যামিলি থেকে, শ্বশুরবাসার ফ্যামিলি থেকে কেউ কিছু বলে নাই। এর মধ্যে চলে আসলাম হচ্ছে রাজশাহীতে। উনি এইরকম পরিস্থিতি দেখে আমাকে রাজশাহীতে নিয়ে চলে আসলেন, আমি থাকবই না এখানে। উনিও একটা কাজের মধ্যে জড়িত হয়ে গেলেন, ওনার হচ্ছে একটা ওষুধের ফার্মেসি দিলেন, এইভাবে ব্যবসা করতে শুরু করলেন, আরও টুকিটাকি ব্যবসা করতে শুরু করলেন, রাজশাহীতে নিয়ে চলে আসলো। এরকম থাকতে আমরা খুব সুখের দিন কাটাতে থাকছি। এর মধ্যে প্রায় 2টা বছর পার হয়ে গেল। আমাদের হচ্ছে বাচ্চা কাচ্চা নেওয়া ট্রাই করলাম, প্রথম মাসে হলো না, এটা একটা আমাদের মধ্যে। তারপরে উনি আমাকে বললেন এটা নিয়ে তোমার কোনো টেনশন নাই, না হবে, আমরা হচ্ছে দত্তক নিব, প্রয়োজন হয় একাই থাকবো, তবু আমাদের ভালোবাসার কোনো থাকবে না, সাপোর্ট আছে এবং ফ্যামিলিরও ভীষণ সাপোর্ট আছে। হ্যাঁ, এর মধ্যে আপনার হচ্ছে 3 মাসের বেলায় আমি মা হতে চলেছি। ঠিক এই সময় আমি মা হলাম। আমার বাচ্চাটা বড় হলো। আস্তে আস্তে আমরা খুব সুন্দরভাবে দিন কাটাতে শুরু করলাম। মাঝে উনি হঠাৎ করে যাই হোক কোনো কারণে একটু বিপথে চলে গেলেন। সত্যি কথা বলতে কি ভাইয়া, উনি একটু অ্যাডিক্টেড হয়ে গেলেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার বাবা মা আমাকে আবার ফিরাই আনতে চাইলেও আমি আসি নাই। হঠাৎ কেন কিভাবে বন্ধুদের মধ্যে অ্যাডিক্টেড হয়ে যে উনি, তবে আমাকে ফ্রাস্ট্রেশন কি ছিল, আমার ফ্যামিলি যখন আমাকে মেনে নেয়নি, এটা ছিল তার খুব কষ্টের। আমার বাবা মা সবাইকে নিয়ে ভালো থাকবে এরকম একটা প্ল্যান ছিল। ওকে লিসা, সবকিছুই হলো, দেন ফাইনালি আবার নতুন করে সুখের সংসার, সবকিছু ঠিকঠাক যাচ্ছে। তারপর জি, এই সুন্দরভাবে চলতে ওর কিছু সময়ের খারাপ সময় গেল। হ্যাঁ, তাকে আমি হচ্ছে ভালোভাবে নিয়ে এসে ফিরে আসলো। আমার আরেকটা বাচ্চা হলো। এর মধ্যে আমার ফ্যামিলি আমাকে মেনে নিল। আমার ভাই বোন হচ্ছে, আমার ফ্যামিলি সবাই হঠাৎ আমার বাসায় চলে গেল। আমার বোন হঠাৎ চলে গেল।
গেল আমার বাসায়, একদমই হঠাৎ করে, আমি কিছুই জানি না। কেমন ছিল ওই দিনটার পরিস্থিতি? আমি চমকাই গেছি। আমার ফ্যামিলি, মানে আমার শ্বশুর ফ্যামিলি খুব সুন্দর করে জিনিসটা ট্যাকেল দিলেন, ওনারাও ভীষণ খুশি। ফাইনালি পিকচার ইজ কমপ্লিটেড, রাইট? একদম 10 on 10 পিকচার। এবার বাকি ঘটনাতে যাব। তারপরে সবার কাছে খুব প্রিয় হয়ে গেল। এক সময় আমার চাচা, আব্বা ওনারা বললেন যে আমাদের সবাই তো সরকারি চাকরি করে, তাহলে ওর জন্য আমরা একটা ব্যবস্থা করি। ওনার জন্য একটা ব্যবস্থা করা হলো এবং সত্যি সত্যি উনি পরীক্ষা দিলেন, চাকরিটা জজকোর্টে ওনারও হয়ে গেল, উনিও সরকারি চাকরি করতে শুরু করলেন। আমাদের সংসারটা সুখের সংসার, অনেক সুন্দর দিন কাটাতে লাগলাম। আমাকে বলল, লিসা আমি আর তোমাকে কোনোদিন কোনো রকম ভাবে কষ্ট দিব না, কখনো না। আমি একটু রাগ করলে উনি জানতো যে আমি খুব মিষ্টি পছন্দ করি। রাগ করলে কলিং বেল বাজায়, মিষ্টির ইটা হাতে সামনে ধরতো, আমি ফিক করে হেসে দিতাম, বলতো আমি জানি যে মিষ্টি আনলে তোমার সব রাগ মিটে যাবে। যতই রাগারাগি হোক আমরা কখনোই রাগ করে থাকতাম না। উনি জজকোর্টে চাকরি করতেন। এমন সময় আমাকে বললো যে লিসা এইভাবে প্রবলেম হচ্ছে, আমাকে একটা মোটরসাইকেল কিনতেই হবে। এর আগে 2 বার উনি মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করেছিলেন। আমার খুব অস্থির মনে হতো, মোটরসাইকেল আমার মোটেও পছন্দের না। ঠিক এরকম করতে করতে আমাকে না বললে আমি নিষেধ করব। উনি মোটরসাইকেল কিনে নিয়ে এসে মিষ্টি নিয়ে এসে, মিষ্টি কিসের, আমি তো আজকে রাগ করিনি, বলে আজকে রাগের না, আজকে খুশির, আমি মোটরসাইকেল কিনেছি। আমি একটু রাগ করে ফেললাম যে তুমি আমাকে একবার বললাও না, বলে যে তোমাকে বললে তুমি না করতা। আমি মোটরসাইকেলটা নিয়ে নিলাম। ও আরেকটা কথা বলা হয়নি, ওনার বাবা মারা গেলেন ক্যান্সারে। উনি ভীষণ ভালোবাসতেন আমাকে, এবং ওনার বাবা মারা যাওয়ার 3 দিন আগে আমরা 2 সাইডে বসে আছি উনার এর কাছে। উনি বলছেন যে সোহেল, আমরা 3 ভাই, আমার 3 ভাইয়ের মধ্যে মেজোটা আগে মারা গেছে, তারপরে ছোটটা, তারপরে বড়টা। তো দাদারাও 3 ভাই ছিল, ওরাও মেজোটা আগে মারা গেছে, তোরাও 3 ভাই, তুই কিন্তু বাবা আগে যাবি। এইভাবে বলছেন? হ্যাঁ, তুই কিন্তু বাবা আগে যাবি। ঠিক ওনার মারা যাওয়ার 3 দিন আগে উনি এই কথা বলতেছেন, তুই কিন্তু বাবা আগে যাবি। এটা আমাদের ফ্যামিলি থেকে ট্র্যাডিশন এইরকমই হয়ে আসছে। তবে আমি তোদেরকে অনেক দোয়া করি, তোরা ভালো থাক। যাই হোক, উনি মারা যাওয়ার পর আমার হাজবেন্ড একদম ভেঙে পড়লেন। কয়দিনে উনি একদম কেমন জানি হয়ে গেলেন। ঠিক মারা যাওয়ার পর থেকে উনি বারবার বলতো, লিসা আমার না অনেকদিন বাঁচতে ইচ্ছা হয়, আমি তোমাকে কারো হাতে ফেলে যাব না, তুমি শুধু আল্লাহর কাছে দোয়া করো আমাকে জানি আল্লাহ তাআলা 10টা বছর বাঁচাই। আমি খালি বলতাম, তুমি এগুলো কথা কেন বলো এত অল্প বয়সে, আমরা এত ভালো আছি, তোমার কি ভালো লাগে না এগুলো? বলে ভালো লাগে দেখেই ভয়। ঠিক এইরকম বলতে বলতে একদিন রাত্রিবেলায় আমাকে বলতেছে যে লিসা আজকে আমার পুরো শরীর ব্যথা করছে। তা বললাম, তুমি আজ কয়দিন একভাবে মোটরসাইকেল চালাচ্ছ, সেই জন্য হয়তো বা এরকম হচ্ছে। মোটরসাইকেলটা কিনা তখন 12 দিন। তারপরে উনি কেন জানি অনেক কথা বললেন, কোনোদিন এরকম বলে না, বলে আমি অনেক কিছু বলতেছি যেগুলো তুমি শুধু শুনবা, কিন্তু আমাকে কখনো খোটা দিবা না। তাদের ফ্যামিলির অনেক কথা যেগুলো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না। উনি আমাকে এরকম গল্প করতে করতে ঘুম পাড়ায় দিলেন, তুমি ঘুমায় যাও। সকালে উঠে উনি রেডি হচ্ছে। তা বললাম, আজকে কি না গেলেই না? বলে যে না, আজকে কাজ করে আসি লিসা, তারপরে একভাবে কয়েকদিন রেস্ট নিব, তোমার সাথেই সারাদিন থাকবো, আর এখন থেকে তোমাকে নিয়ে আমি ঘুরতে বের হব। আর আরেকটা কথা উনি বললেন যে অনেক কষ্ট আমি তোমাকে দিয়েছি, তোমার মতো মেয়ে বলে আমার সাথে সংসার করে গেল। এই কথাটা কেন জানি উনি ওই দিন হঠাৎ করে বলে ফেললেন। আমি বললাম, বাদ দাও এগুলো। উনি খাবার দাবার খেয়ে চলে গেলেন কাজে। আমি ঠিক কোনোদিন, আমি 3 তলায় থাকতাম, আমি কখনো ওনার সাথে নিচে নেমে আসতাম না। কেন জানি আমি নিচে নেমে আসলাম। আমি যতদূর দেখা গেল ততদূর দেখলাম। এর মধ্যে আমি বাসায় আসলাম, খাওয়া দাওয়া করলাম, বাচ্চাদেরকে খাওয়াই 2 বাচ্চা নিয়ে স্কুলে চলে গেলাম। স্কুলে যাওয়ার সময় সাদা একটা পোশাক পরলাম। কোনোদিন আমি এরকম সাদা পোশাক পরি না, হয় সাদা পরি, লাল পায়জামা, লাল ওড়না পরি, ম্যাচিং করে পরি। সেদিন কেন জানি আমি ফুল সাদা একটা ড্রেস পরলাম। আমরা তো আসলে এখন গার্জিয়ানগুলো সবাই একটা আড্ডার মহলে বসি, বাচ্চারা স্কুলে থাকে, আমরা আড্ডার মহলে বসি। ঠিক এমন সময় এক ভাবি বলে উঠলো, লিসা তুমি আজকে এরকম বিধবা ড্রেস পরেছো কেন? আরেকজন বলেছি, ভাবি এটা কেমন ভাবে বলছেন, ভাবিকে অনেক সুন্দর লাগছে। তা আম্মা ফোন দিল যে তোর আব্বা হঠাৎ অসুস্থ, তুই একবার এই দিক দিয়ে ঘুরে যা। আমি আসলাম। আসার সময় আমাদের গেটের কাছে ওই সময় আবার এক ফুপু বলে উঠলেন, তা লিসা তুই এরকম সাদা ড্রেস পরেছিস কেন, তোকে ভাল লাগছে না, তুই আর কখনো সাদা ড্রেস পরবি না। ওই সময় আমি জীবনের সাথে কথা বললাম যে তুমি কোথায় জানো আমি আজকে এরকম সাদা ড্রেস পরেছি, সবাই আমাকে তো বলছে তুমি কেন পরেছো, আমি না তোমাকে বলেছি তুমি এরকম কখনো সাদা ড্রেস পরবা না? আমি বললাম ঠিক আছে, আর কখনো পরবো না।
এমন সময় হচ্ছে বললো যে ঠিক আছে আমার কাজ হয়ে গেলে আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি চলে আসব। এইভাবে আমি বাসায় আসলাম। বাসায় এসে আমি বাচ্চাদেরকে খাওয়ানোর আগ মুহূর্তে আমি জীবনকে আবার ফোন দিলাম। কেন জানি আমার অস্থির লাগছে ওই দিন, আমি বুঝতে পারলাম না। আমি জীবনকে ফোন দিলাম, জীবন আমার ফোনটা রিসিভ করে বলল যে তুমি খাবার রেডি করো, আমি আসছি। আমি বাচ্চাদেরকে খাওয়াতে লাগলাম। এর মধ্যে আমার ভিতরে কেন জানি তোলপাড় শুরু হয়ে গেল। কেন এরকম খারাপ লাগছে আমি বুঝতে পারছি না। আমি আবার ফোনটা হাতে নিলাম যে আরেকবার ফোন দিই। মনে হলো না মোটরসাইকেল আছে, যদি ফোন দিয়ে কোনো দুর্ঘটনা ঘটে। ফোন রিসিভ করতে গিয়ে থাক, ফোনটা আবার রেখে দিলাম। বাচ্চাদেরকে খাওয়ানো হলো, আমি খাবার দাবার রেডি করে ডাইনিংয়ে বসে আছি। ঠিক এমন সময় একটা ফোন আসলো। ফোনটাতে শুধু একটা শব্দ আমি পেলাম, এই ফোন যার, ওনারা মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করেছেন, আপনারা রাজশাহী মেডিকেলে খোঁজ নেন। আমি ফোনটা ফেলে দিয়ে ওইখানে ঠাস করে পড়ে গেছি। তারপরে কি হয়েছে জানি না। পাশের ভাবিটা আমাকে উঠাই মাথায় পানি দিয়ে বলছে, ভাবি এই মুহূর্তে আপনি কেন এরকম অস্থির হচ্ছেন, কি হয়েছে? আমি বললাম, ভাবি এই কথা বলতেছে। বলে এইরকম পরিস্থিতিতে আপনি আগে মেডিকেল যান। আমি সাথে সাথে আম্মাকে ফোন দিলাম। আম্মা এই ধরনের কথাবার্তা বলতেছে। আম্মা বলে তুমি বের হয়ে আসো। আমি এই দিক থেকে বের হচ্ছি। আমি আম্মার সাথে মেডিকেলে গেলাম। সবাইকে চিৎকার দিয়ে বলছি এরকম কোনো রুগী আসছে নাকি। বলে ওই রুমে নিয়ে গেছে। আমি বাইরে থেকে অপারেশন থিয়েটারে তাকাই, দেখি কাচের মধ্যে থেকে দোকানে সেই ছেলেটা, আমার জীবন সেখানে নাই। আমি হন্য হয়ে ছুটে বেড়াচ্ছি কোথায়। আরেকজন বলতেছে যে আপনি নিচে যান, নিচে নিয়ে যাওয়া হয়েছে, সম্ভবত উনি মারা গেছে। তখন আমি নিজেকে কোনোভাবেই সামলাতে পারছি। আবার আমি এক দৌড় দিয়ে নিচে ছুটে আসছি। অনেক দূর থেকে দেখি একটা ট্রলিতে জীবনের পায়ের বুড়া আঙ্গুলটা আমি দেখতে পাচ্ছি। ট্রলিতে কেন রাখা, আমি ওই আঙ্গুল দেখেই চিনতে পারছি ওইটা জীবন। আমি ছুটে ওর কাছে আসছি, সারা বুকে রক্ত। গালের একটা পাশ ওর ঢাকা আছে। মানুষটাকে আমি সেই দিন হারাই ফেলছি। ওই স্মৃতিটা আমার এখনো প্রত্যেকটা মুহূর্তে ভাসে। ওই কণ্ঠটা আমি খেতে বসলে ভাসে, তুমি খাবার রেডি করো। আমি এখনো খেতে বসলে জীবনের সেই শব্দটা পাই। মনে হলো আমি আর বাঁচবো না, আমি কি নিয়ে বাঁচবো। তারপরেও আল্লাহ তাআলা মনে হয় মানুষকে ধৈর্য দেন। 10টা বছর মানুষটার স্মৃতি নিয়ে আমি বেঁচে আছি। এর মধ্যে বাবা মা আবার সিদ্ধান্ত নিলেন আমার বিয়ে দিবেন। আমি কোনোভাবেই রাজি না। আমি জীবনকে কখনো বলতে পারবো না।